তা ভেদ করে চাঁদের আলো ঠিকরে পড়ছে ঘরের ভেতর। আলো আঁধারের এই খেলায় ঘুমন্ত রাত যেন ছবির মতো লাগছে, কিন্তু এই ছবি প্রাণবন্ত, নিঃশ্বাস ফেলছে ধীরে নিঃশব্দে। রাত এলোমেলোভাবেই শুয়ে আছে বিছানায়, এক হাত মাথার পাশে, অন্যটা পড়ে আছে বুকের ওপর। রুদ্ধ রাতের বা হাতখানা তুলে দেখল, সেখানে সুন্দর করে নিজের নামটা লেখা দেখে মুচকি হাসল রুদ্ধ। হাত বাড়িয়ে রাতের চুলে হাত গলিয়ে দিল। রাতের এলোমেলো চুলগুলো বিছানার চাদরে ছড়িয়ে পড়েছে, নদীর মতো কালো, অথচ জ্যোৎস্নার ছোঁয়ায় যেন রূপলি হয়ে উঠেছে। রাতের নরম লালচে ঠোঁট দুটো কিছুটা আলগা, চোখ দুটো বন্ধ, কিন্তু তাতেই যেন আরও গভীর হয়েছে সেই মুখের মায়া। ঘুমন্ত অবস্থায়ও কি অসহ্য রকমের সুন্দর লাগছে রাতকে, অপার্থিব, অথচ এতটা শ্বাসরুদ্ধকর। রুদ্ধ দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিঃশব্দে, তার দৃষ্টি আটকে যায় রাতের মুখে, নিঃশ্বাসের ওঠা নামায়, বুকের হালকা ওঠা পড়ায়। মাঝরাতে হুট করে রাতকে মনে পড়লে ছটফট করবে সে, এমনভাবে কাউকে এত নিঃশব্দে সুন্দর হতে আগে দেখেনি সে। রাতকে একে একে চোখ দিয়ে গিলে ফেলতে চাইছে সে, না শিকারী হয়ে নয়, বরং এক সন্ন্যাসীর মতো। সে মুগ্ধতায় তলিয়ে যায়। এক মুহূর্তে রুদ্ধের মনে হয় রাতের দিকে এতক্ষণ তাকিয়ে থাকাটা ঠিক না, তবুও সে নিজেকে সরাতে পারে না। একটা অদ্ভুত নেশা, এক ধরনের টান ওকে আটকে রাখে, যেন রাত ঘুমিয়ে থেকেও তার সমস্ত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে নিঃশ্বাসে, নিঃশব্দে। আর সেই সৌন্দর্যে রুদ্ধ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। রুদ্ধ নিঃশব্দে বসে পড়ে বিছানার পাশে, শুধু চায় এই মুহূর্তটা শেষ না হোক, রাত ঘুমিয়ে থাকুক, আর সে তাকিয়ে থাকুক এই অনন্ত মায়ার দিকে, যেখানে শব্দ নেই, যুক্তি নেই, আছে কেবল এক অকথ্য আকর্ষণ। রুদ্ধ এগিয়ে গেল রাতের দিকে, রাতের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে গভীর চোখে তাকালো রাতের মুখের দিকে। তারপর রাতের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, মাত্র 6টা মাসের জন্য যাচ্ছি, তবে ফিরবো দ্রুতই। এই ছোট্ট শরীরটা নিজের বুকের নিচে না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। এই শান্তিটুকুর জন্য হলেও আমাকে ফিরতে হবে। এই তুলতুলে নরম কোমল শরীরটা ব্যথায় জর্জরিত করতে যে আমাকে ফিরতেই হবে। বলেই আবার ছোট করে চুমু খেলো রাতের কপালে। রাত যদি রুদ্ধের এমন নির্লজ্জ বেহায়াপনার কথা শুনত, তাহলে নির্ঘাত অজ্ঞান হয়ে পড়ে যেত। রুদ্ধ এক হাতে ভর দিয়ে কাত হয়ে রাতের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। আজ সারা রাত সে তার প্রিয়তমাকে দেখবে। রাতের মুখখানা শান্ত নিস্তব্ধ, কিন্তু তাতে এক ভয়ানক রকমের টান আছে রুদ্ধের মনে হলো, এক ধরনের অলিক সৌন্দর্য যার শব্দে বলা কঠিন। রাতের গাল দুটো গোল, একদম বাচ্চাদের মতো কোমল, আর তাতেই মিশে আছে এক পরিণত নারীত্বের সূক্ষ্ম ছায়া। চোখের পাতাগুলো এত দীর্ঘ, যেন ঘুমের ভেতরেও তারা কবিতা লিখে ফেলেছে নীরবে যেন। ঠোঁট দুটো নরম হয়ে আছে। রুদ্ধের এই মুহূর্তে ইচ্ছে হলো ছুঁয়ে দিতে তা আলতো করে, এক শিশির ভেজা ভোরের মতো কোমলতা ছড়িয়ে দিচ্ছে যেন রাতের সৌন্দর্য। আর রাতের চুলগুলো এলোমেলো হয়ে খুলে আছে, যেন অন্ধকার রাত এসে নিজের শরীরের ওপর ছড়িয়ে দিয়েছে নিজেকে এক সজীব ছায়ার মতো। রুদ্ধ তাকিয়ে থাকে সেদিকে, নিঃশ্বাস ফেলে চুপচাপ। মনে হয় এই মুখটার দিকে চেয়ে চেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে সে। এক ফোঁটা শব্দ করতেও তার ভয় হয়, যদি রাত জেগে ওঠে, যদি এই অমলিন দৃশ্যটা ভেঙে যায়। আজ যেন রুদ্ধ বিশ্বাস করে ফেলেছে, ভালোবাসা চোখেও দেখা যায়। এই যে সে দেখছে তার রাতরঙ্গনা, তার ভালোবাসা। চাঁদের আলো বদলিয়ে আরও একটু নিভে আসলো, রাত গভীর থেকে গভীরতর হয়ে গেছে, কিন্তু রুদ্ধ একবারও চোখ ফেরায়নি। সে বসে আছে সেভাবেই রাতের পাশে, ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তির রেখা। রাত ঘুমিয়ে অনাহ্বনেই যেন তার অস্তিত্বে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা, আর রুদ্ধ সে কেবল সেই আলোয় ভিজে যাচ্ছে, নিঃশব্দ নিঃশ্বাসে প্রেমে। আজকের রাতটা যেন এক জীবন্ত উপন্যাস, যার পৃষ্ঠা ছিল তাদের এই শব্দহীন প্রেমে মোড়ানো, বাক্যরাও ছিল শব্দহীন, আর কাহিনী লেখা হয়েছিল রুদ্ধের চোখের এক নীরব আরাধনায়। ভোরের নরম কোমল আলো অতি যত্নে ধীরে ধীরে গলে পড়েছে জানালার কাছ বেয়ে। রাত পেরিয়ে আসা আকাশটাকে মনে হচ্ছে ঠিক যেন ধুয়ে ফেলা কোনো পুরনো নীলচে রাঙা চিরকুটের টুকরোর অংশ। হালকা মেঘের ছায়া, চুপচাপ বাতাস, আর এক অনুচ্চারিত প্রশান্তি চারিদিকে ছড়িয়ে আছে। রুদ্ধ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে এসে বাড়ির মেন গেটে পা রাখল কেবল। মুখে জলের ছোঁয়া লেগে আছে, চোখে ঘুম ভাঙার ম্লান কোমলতা। রুদ্ধের বুকের ভেতরে আজ কেমন এক অদ্ভুত নিস্তব্ধতা বাজছে,
যা তাকে অস্থির করে দিচ্ছে প্রতি নিঃশ্বাসে। রুদ্ধ ধীরে পা ফেলে প্রবেশ করে রুমে, যেখানে আলো নেমে এসেছে কোমল করে, নিঃশব্দে ভালোবাসার মতো। রুমের এক কোণে জায়নামাজের পাটিতে বসে আছে রাত, নামাজ শেষে হাত ধোয়ায় তোলা। রাতের মুখখানা আলোয় ধরা পড়েছে এক পবিত্র আভায়। নরম আর মায়াবী চোখ দুটোর দিকে তাকালো রুদ্ধ। দোয়া শেষে রাত উঠে দাঁড়ায়। রুদ্ধ রাতকে উঠতে দেখে রাতের কাছে গিয়ে দাঁড়ালো। কিছু বলল না, শুধু তাকিয়ে থাকে মুহূর্ত কয়েক তার অর্ধাঙ্গিনীর দিকে। রাত রুদ্ধের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনি এসে পড়েছেন, আপনি তাহলে বারান্দায় গিয়ে বসুন, আমি কফি নিয়ে আসছি। বলেই বেরিয়ে গেল রুম থেকে। 20 মিনিটের মাথায় গিয়ে রাত কফি নিয়ে বারান্দায় পৌঁছালো। রুদ্ধের গায়ে আজ শুভ্র রঙা সফেদ একটা পাঞ্জাবি পরা। রাত নিচেও শুভ্র থ্রি-পিস পরেছে। বারান্দাটা ভোরের নরম আলোয় একেবারে রূপকথার মতো হয়ে আছে। রোদের সোনালি আঙুল পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। বাতাস হালকা শুকনো, কিন্তু গায়ে লাগলে মনে হয় ভেজা রেশম ছুঁয়ে গেছে। পাখিরা ডাকছে একে একে, কেউ ঘুম ভাঙার আহ্বানে, কেউ নতুন দিনের অভ্যর্থনায়। দূরের গাছের পাতাগুলো সূর্য রশ্মির নিচে যেন স্বর্ণমণ্ডিত হয়ে উঠেছে। বারান্দার টেবিলে 2টা কফির কাপ। রাত বানিয়ে রেখেছে কফি, রুদ্ধের পছন্দ মতো, কড়া ক্যাফেইনের সুঘ্রাণের ছোঁয়ায়। রাত বারান্দায় দাঁড়িয়ে রুদ্ধের দিকে মুখ তুলে রাখে কিছুক্ষণ। চোখে ছায়া পড়েছে চুলের, একপাশে ওড়না হালকা বাতাসে উড়ছে। শান্ত সকালে সূর্যের নরম কোমল আলোয় মুখোমুখি দাঁড়িয়ে আছে ভালোবাসার দুজন মানুষ। হাতে কফির কাপ আর হৃদয়ে অগণিত কথার ভার। রুদ্ধ এগিয়ে যায়, চোখে প্রশান্তি, মুখে এক নির্ভর হাসি লেগে আছে রুদ্ধের। রাত রুদ্ধকেও কিছু বলে না তখন, শুধু দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে পাশাপাশি। একটা নরম সকাল, কফির গন্ধ, সূর্যের আলো আর চোখে চোখ রাখা ভালোবাসার নীরবতা। এটাই হয়তো সুখ, অন্তত আজকের সকালটুকুতে। যেন এটাই ছিল তাদের ছোট্ট চুপচাপ স্বর্গ। আগামীকাল সকাল থেকেই তারা থাকবে দুজন পৃথিবীর 2 কিনারায়। এটা ভাবলেই রাতের রুহু কেঁপে ওঠে। ফুপিয়ে কান্না করতে ইচ্ছে হয়, কিন্তু তবুও মুখে মুচকি হাসি রেখে নিজেকে শান্ত রাখার চেষ্টায় আছে সে। রাত রুদ্ধর বাহুতে মাথা এলিয়ে দিল। রাত আকাশের দিকে দৃষ্টি রেখে অতি আদুরে স্বরে আবদার শুধালো তার প্রিয়তমের নিকটে, একটা গান শোনাবেন প্রফেসর ওরফে ইঞ্জিনিয়ার সাহেব? রুদ্ধ রাতের মুখে এমন ডাক শুনে মৃদু হাসল বোধহয়, তবে রাতের অগোচরে থেকে গেল তা। রাতের মাথায় নিজের থুতনি ঠেকিয়ে রুদ্ধ সুর তুলল। রাত মুচকি হাসল, চোখ ঝোড়া বুঝে ফেলল রাত। শান্তি লাগছে তার আজ খুব। অস্থিরতা ঘিরে ধরলেও এখন হালকা লাগছে তার নিজেকে। তখনই পুফি এলো বারান্দায় মিউ মিউ করতে করতে। মনে হচ্ছে যেন সে তার মাম্মা পাপাকেই খুঁজছিল এতক্ষণ। রুদ্ধ আর রাতকে দেখেই আরও জোরে মিউ মিউ করতে করতে লাফ দিল রুদ্ধের করে। মুখ উঁচিয়ে রুদ্ধের মুখের সঙ্গে ঘষে দিল তার মুখ। রাত আলতো হাতে আদর করে দিল তাকে। সকালে ঘুম থেকে উঠিয়ে পুফি তার পাপাকে না পেলে এভাবেই চিল্লাতে চিল্লাতে খোঁজে রুদ্ধকে। রুদ্ধ পুফিকে লন্ডন থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিল। ছোট্ট পুফি আদরে আদরে বাদর হয়ে বড় হয়েছে। রুদ্ধ না থাকলে রাত কিভাবে এই মেয়েকে সামলাবে, তাই ভাবছে রুদ্ধ। তার 2 বিড়াল আবার তার বুকে মুখ না গুজে ঘুমোতে পারে না। তার অবর্তমানে কি এই অভ্যাসটা বদলে যাবে? হয়তো হ্যাঁ, তবে রুদ্ধ চাচ্ছে না যে এই ছোট্ট মিষ্টি অভ্যাসটা কখনো বদলে যাক তার অতি আদরে এই বিড়াল দুটোর। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। সকাল থেকে যেন এক নিঃশব্দ মাধুর্য ছড়িয়ে আছে পুরো বাড়ি জুড়ে। রুদ্র সকালে চলে এসেছিল, আজকের জন্য ছুটি নিয়েছে সে। দুপুরে সবার সঙ্গে একসাথে খাওয়া দাওয়া হয়েছে। বাড়ির সকলের হাসাহাসিতে জমে উঠেছিল গৃহ প্রাঙ্গণ। রুদ্ধ সবার মাঝে স্বাভাবিক থেকেও ভেতরে ভেতরে গুনছিল সময়। তার ভেতর জমেছিল বিদায়ের আলতো এক সুর। সামনে এক অজানা যাত্রা তার স্বপ্ন, কিন্তু যাওয়ার আগে বাকি ছিল একটা চেনা প্রথা, ভিড়, অভ্যাস, একমাত্র অনুভবের আশ্রয়। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে এসেছে বারান্দার গায়ে। ড্রয়িং রুমে সবাই ব্যস্ত, তার মধ্যে সোফার এক কোণায় বসে রুদ্ধকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন জামিনা বানু। রুদ্র তাদের পাশে সিঙ্গেল প্রোফাইলে বসে ফোনে ব্যস্ত হয়ে আছে। আহুর সাথে মেসেজে কথা বলছে সে। ফোন থেকে চোখ সরিয়ে পাশে বসা রুদ্ধ আর জামিনা বানুর দিকে তাকাতেই পুনরায় ফোনের মেসেজের টুং আওয়াজে হতেই আবার সেদিকে মনোযোগ দিল। আহু মেসেজে তাকে জিজ্ঞেস করছে, ভাবির কি মন খারাপ?
আর বলো না, চোখ মুখ লাল হয়ে আছে বাবি পাখির। অপর সাইড থেকে পুনরায় মেসেজের বার্তা আসতেই তার উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ল রুদ্র। বাতাসে ভাসছে ভাজা পেঁয়াজ, রসুন আর মুগ ডালের মৃদু গন্ধ। সবাই টেবিলে ব্যস্ত, কেউ সালাদ কেটে দিচ্ছে তো কেউ রুদ্ধের সব কিছু ঠিকঠাকভাবে প্যাকিং করা হয়েছে কিনা তা দেখছে। রুদ্ধ তাকিয়ে সবার ব্যস্ততা দেখছে। রুদ্ধ কিছু বলছে না, শুধু হালকা করে মাথা নিচু করে বসে দাদিমার পাশে। চোখে এক শান্ত অথচ ভারী মায়া। পরিবারের সবাই জানে প্রতিবার দেশের বাইরে যাওয়ার আগে রুদ্ধ দাদিমার হাতের ভাত না খেয়ে যায় না। এই নিয়মটা কখনো ভাঙেনি সে। দাদিমা ধীরে ধীরে ভাত মেখে দেন, তার পছন্দ মতো মসুর ডাল আর গরুর মাংস মিশিয়ে খাইয়ে দিচ্ছে রুদ্ধকে। তার হাত কেঁপে উঠছে একটু একটু। বয়স হয়েছে, তবুও সে যত্নে একটু একটু করে ভাত তুলে দেন রুদ্ধের মুখে। আমার দাদুভাইয়ের মুখটা ভার হয়ে আছে কেন? আগে তো এমনটা হতো না। ফিস ফিস করে বলেন জামিনা বানু। রুদ্ধ চুপচাপ খাচ্ছে। দাদিমার কথায় মুচকি হেসে তাকায় তার দিকে। আলতো করে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি। চারপাশে কথা হচ্ছে, গল্প হচ্ছে, কেউ খাচ্ছে হেসে হেসে। কিন্তু রুদ্ধ আর দাদিমার এই ছোট্ট মুহূর্তটুকু যেন এক বৃত্তের মতো আলাদা। সময় এখানে ধীরে চলে, যেন স্মৃতির পাতায় লেখা হচ্ছে প্রতিটা দৃশ্য। দাদিমা এবার একটু আদুরে গলায় বলেন, দাদা ভাই, এবার একটু জলদি ফিরো কেমন? রাতকে অপেক্ষা রাখা তোমার ঠিক হবে না, সে তোমার দায়িত্ব। রুদ্ধ মাথা নিচু করে শুধু বলেন, না ফিরে কি উপায় আছে দাদিমা? আমার ভেতরে এই ঘরটাই তো আমার বউ আর তুমি কলিজা। রুদ্ধ কথাটা বলেই আলতো করে চুমু খেলো জামিনা বানুর কপালে। দাদিমার চোখ ঝাপসা হয়ে আসে, অথচ তিনি হেসে ফেললেন। তিনি আদর করে নাতির গালে হাত বুলিয়ে দিলেন, যেন এটা এক অদৃশ্য দড়ির মতো যা রুদ্ধকে টেনে রাখে এই মাটির সঙ্গে, এই ঘরের, এই ঘ্রাণের, এই আপন মুখগুলোর সঙ্গে। তখনই রানু বেগম আসলেন হাতে এক বাটি সন্দেশ নিয়ে। এটা রুদ্ধের খুব প্রিয়। রানু বেগম ছেলের পাশে বসে নিজ হাতে খাইয়ে দিলেন ছেলেকে। শুভ্রার এবার ঈর্ষায় গা জ্বলে উঠল। আজব তো, ভাই কি তার একেবারেই চলে যাচ্ছে নাকি? তার মা আর দাদি শুরু করেছেটা কি? উফ, এত বড় দামড়া ছেলে যার কিনা বউ আছে, তাকে গালে তুলে খাইয়ে দেয়া লাগছে কেন? দুধ খাওয়া বাছুর নাকি তার ভাই? মুখ ভেঙচি দিয়ে শুভ্রা দাদিমার দিকে তাকিয়ে বলল, বুড়িমা, বলছি যে এই ব্যাটার একটা বউ আছে, বেচারা চলে যাচ্ছে আজকে। কই আজকে বউ একটু আদর যত্ন করে তুলে খাইয়ে দেবে, তা না উল্টো তুমি দিচ্ছ। আর এত বড় ছেলেকে কে নিজাতে খাইয়ে দেয় মা? কই, আমাকে তো দাও না। তোমার উচিত আমাকে মুখে তুলে খাইয়ে দেওয়া। দুদিন পর আমি যাব শ্বশুর বাড়ি, তাই আমাকে বেশি বেশি ভালোবাসো, অতি আদরে যত্ন করে স্নেহের সাথে রাখো। তুলা তুলা করে রাখা উচিত আমাকে তোমাদের, বুঝছো? রুদ্ধ মুখে থাকা সন্দেশটুকু খেতে খেতে চোখ ছোট করে তাকালো শুভ্রার দিকে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুরিয়ে। তারপর মায়ের হাত থেকে সন্দেশের বাটিটা নিয়ে শুভ্রার হাতে ধরিয়ে দিতে দিতে বলল, তোর সুদীর্ঘ ভাষণ শেষ হইলে সন্দেশটুকু খা এবার। বলেই রুদ্ধ আধ খাওয়া সন্দেশের বাটিটা শুভ্রার হাতে ধরিয়ে দিল। শুভ্রা বাটিটা হাতে নিয়ে নাক কুঁচকে বলল, বুঝলা ভাবি, সারা দুনিয়ায় আমি দেখে এসেছি বড় ভাই বোনেরা তাদের ছোট ভাই বোনদের এটো করা খাবার দাবার খায়, আর আমাকে দেখো, আমার খেতে হয় নিজের বড় ভাইয়ের ফেলে রাখা খাবার। তাও যদি আমাকে ভিক্ষা দেয় খেতে, তাহলে খেতে পারি। কি কপাল আমার। শুভ্রার কথায় ফিক করে হেসে ফেলল রুদ্র। তাও তো গিলিস, সুচ্ছা মাইয়া। তোমার খাইতে লোভ হচ্ছে বললেই তো হয় ভাই, এমনি ছিউমি করা লাগবে না। চুপ থাক তুই ছেড়ি, কে চিমিও করতেছে? সারা জীবন তো আমার আর বায়ার আত খাওয়া খাওয়ারে হামলা করে আসছিস, না হয় পা ধরে আসছিস খাওয়ার জন্য। এখন পোল্ট্রি মানিস কেন? তোরা দুইটা কি লাগিয়েছিস? থামবি তোরা এখন? কিছুটা ধমকে সুরে বলল রুদ্ধ। তখনই রাত বাটিতে করে লাচ্ছা সেমাই এর বরফি নিয়ে আসলো রুদ্ধের জন্য। এটাও রানু বেগম তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলেন সকালে। শুভ্রা মাথা উঁচু করে উকি দিয়ে বাটিতে থাকা তার প্রিয় লাচ্ছা সেমাইয়ের বরফি দেখে লাফিয়ে উঠল। এটা কই থেকে আসলো? আজ তার মা সব পছন্দের খাবারগুলো রান্না করবে বলে সে তো সকাল থেকেই রান্নাঘরের প্রত্যেকটা কোণায় আনাচে কানাচে তল্লাশি চালিয়েছে। কই, তখন তো এটা খুঁজে পেল না। কই ছিল এটা? নাকা কান্নায় সুরে চিল্লিয়ে বলল, ও মা, এটা তো মোর বহুত ফেভারিট খাদ্য।
ইহা কই লুকিয়ে রাখা হইয়াছিল আম্মাজান? তুমি তোমার মেয়ের সাথে এমন বেইমানি কেমনে করলা? কিভাবে? হাও? কেসে? শুভ্রা এমন চারমিশালি ভর্তা ল্যাঙ্গুয়েজে কথা বলা শুনে হেসে ফেলল রুদ্ধসহ ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে। হাই সোনা, এমনটা তুমি কেমনে করলা মা জননী? আমি কি তোমার মেয়ে না? না হলে বলো কোন হাসপাতাল থেকে তুলে আনছো, নাকি ডাস্টবিন থেকে আনছো? বলো, অ্যাড্রেস দাও, আমি সেখানে গিয়ে পড়ে থাকি। অতি কষ্টে কান্না কান্না মুখ করে বলল শুভ্রা। তোকে কোনো জায়গা থেকে তুলি নাই, অত কষ্ট করার সময় নাই। রুদ্ধ পানি খেতে খেতে উত্তর দিল, তাহলে কি ডাউনলোড করছো? কোন সফটওয়্যার থেকে ডাউনলোড করছো বলো? সেই সফটওয়্যার মালিকের ফাঁসির দাবিতে আন্দোলনে নামবো আমি। ঠোঁট ফুলিয়ে বলল শুভ্রা। সবাই আরেক দফা হেসে ফেলল আবার। শুভ্রা এবার নাক মুখ কুঁচকে রাতের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমাকে অ্যাডপশনে দিয়ে দাও তো। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি অতীব অসহায় হতভাগা এক কিশোরী কন্যা, যাকে কেউ ভালোবাসে না, কেউ না। শুভ্রার এহেন কথা শুনে রাত এবার হেসে ফেলল। এই মেয়ে কোনো মোমেন্টেই সিরিয়াস থাকতে জানে না, অলওয়েজ চিল। তোকে আর কোন ভাবে রাখতে হবে বল? অলরেডি মাথায় উঠে বসে থাকিস। শুভ্রার হাত থেকে সন্দেশের বাটিটা কেড়ে নিয়ে তা খেতে খেতে রুদ্ধ বলল, আমাকে তোমরা আদরের সোহাগে আহ্লাদিত করে রাখবা, বুঝছো না? অসম্ভব নাটকীয় ভঙ্গিতে শুভ্রা কথাটি বলে কপালে ঢং করে হাত রাখল মাথা আরেকদিকে ঘুরিয়ে। শুভ্রার এহেন দুষ্টু মিষ্টি কাণ্ডে বাড়ির সবার মন খারাপ হুট করে টাটা হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে রুদ্ধ পাপাড়ার রুমে তৈরি হয়ে নিতে। অলরেডি 7টা বেজে গেছে। রুদ্র একাই যাবে এয়ারপোর্টে রুদ্ধকে পৌঁছে দিতে। পরিবারের অন্যান্য সদস্যরা যেতে চাইলেও রুদ্ধ তাদেরকে নিষেধ করে দিয়েছে। রুমে এসে ব্যস্ত হাতে তৈরি হয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রাতও তার পিছু পিছু রুমে এসেছিল। রুদ্র ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই রাত এসে ব্ল্যাক কালারের জ্যাকেটটা ধরে দাঁড়ালো রুদ্ধের পেছনে। রুদ্ধ আয়নার মধ্যে দিয়ে সেদিকে এক পলক তাকিয়ে জ্যাকেটটা পরে নিল। তখনই রায়ান কল করলো তাকে। কল রিসিভ করে কানে ধরে পুফিকে কোলে তুলে নিল রুদ্ধ। বলতে লাগলো, I'll pop round and check it all. Just have everything I told you sorted. All right? কলটা কেটে রাতের দিকে তাকালো। রাতের চোখ লাল হয়ে আছে, রাতের মনটা বিষিয়ে আছে। রাতের দিকে তাকাতেই রাত তার অসম্ভব সুন্দর আখিজোড়া নুইয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনার কি আর কিছু লাগবে? এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাতের দিকে। তার এখন খুব করে ইচ্ছে করছে বলতে, রাত 1 কাপ কফি করে নিয়ে আসো, কিন্তু তা বলতে পারল না। সময় নেই যে আর, তাকে যেতে হবে। রাতের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, এক গ্লাস পানি দাও তো। সঙ্গে সঙ্গে পুনরায় কেঁপে উঠল রাত। বুকটা ধক করে উঠল তার। আজ সারাটা দিন সে রুদ্ধের সাথে যতবারই কথা বলতে গিয়েছে, রুদ্ধ হাসি মুখে তার সাথে মিষ্টি করে কথা বলেছে। বিষয়টা তার হৃদয়ের যন্ত্রণা যেন আরও বাড়িয়ে দিয়েছে। তার এখন খুব কান্না পাচ্ছে। লোকটাকে কেন যেতে হচ্ছে? সে কেন এখানে থেকে কাজ করতে পারবে না? রাত 1 গ্লাস পানি নিয়ে রুদ্ধের হাতে ধরিয়ে দিতেই রুদ্ধ তা ঢকঢক করে পানিটুকু খেয়ে ব্যস্ত পায়ে লাগেজগুলো নিয়ে নিচে নেমে আসলো। তার পেছন পেছন চলে আসলো রাত। তখনই রুদ্ধ পুনরায় রাতকে রুমে নিয়ে গেল। তারপর আলতো করে রাতের কপালে গভীরভাবে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। এবার আর রাত নিজেকে সামলে রাখতে পারল না। ঝাপটে ধরল রুদ্ধকে, জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে কেঁদে উঠল রাত। শব্দ করে কেঁদে উঠল রাত এবার। রুদ্ধ রাতের মাথায় আলতো করে হাত রেখে বলল, আহা, কি হলো এই মেয়ে, এমন করছো কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? রুদ্ধের এমন আদুরে কণ্ঠ শুনে রাতের কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। রুদ্ধ রাতের চুলের ভাঁজে আলতো করে চুমুকিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে শোধালো। কান্না থামাও রাত। কিন্তু এবারও রাত থামল না। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে মেয়েটা। রুদ্ধ আলতো হাতে রাতের মাথায় হাত বুলিয়ে পেছন থেকে ঘাড়ে হাত রেখে রাতের মাথাটা উঁচু করে ফেরালো তার মুখের দিকে। চুপচাপ কাঁদতে কাঁদতে হেসকি তুলতে লাগলো, যেন হৃদয়ের ভেতর জমে থাকা সমস্ত বেদনা আর না পারা কথা এক এক করে চোখ দিয়ে গলে বেরিয়ে আসে। রাত মুখটা আবার রুদ্ধের বুকের মধ্যে গুজে রেখেছে। শরীরটা কাঁপছে হালকা করে, যেন নিজেকে ধরে রাখতে পারছে না আর। রুদ্ধ এক নিঃশব্দ স্নেহে আবার এগিয়ে আলতো হাত রাখে ওর মাথায়। নরম করে চুলে আঙুল বোলাতে বোলাতে ধীরে ধীরে পেছন থেকে রাতের ঘাড়ে রাখে আরেকটি হাত। তারপর নিজের বুকের কাছ থেকে রাতের মুখটা তুলে আনে সামনে ধীরে, অতি ধীরে, যত্নে। রাতের চোখ জোড়া লাল হয়ে উঠেছে।
কান্নার জল এখনো ঝাপসা করে রেখেছে দৃষ্টিতে। সে চোখের আশেপাশে রক্তিম ছায়া, নাকটা হালকা লাল, আর ঠোঁট দুটো কাঁপছে স্পন্দনের মতো, যেন এক একটা নিঃশ্বাসে গড়ে উঠছে বেদনার এক একটা স্তর। রুদ্ধ তাকিয়ে থাকে রাতের সেই রূপের দিকে, কান্নার ভেতর